হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এম ইনস্টিটিউশন। আশা করছি তোমরা সকলে ভালো আছো। যে ফার্স্ট ইয়ার হিস্ট্রির যে 4টে মেইন পেপার থাকে তোমাদের, তার মধ্যে আজকে আমি 4 নম্বর পেপার অর্থাৎ CCHI 04 পেপারের সিলেবাসটা ভিডিওতে আলোচনা করব। এর আগেও আমি আরও যে বাকি 3টে পেপার আছে অর্থাৎ আমি CCHI 01, 02 এবং 03 পেপারের সিলেবাস ভিডিও বানিয়েছি। তোমরা যদি সেটা এখনও দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে চেক করে নিতে পারো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা তোমরা যদি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা তোমাদের 4 নম্বর পেপারের সিলেবাস অর্থাৎ সূচিপত্রে কী আছে, তোমাদের কী পড়তে হচ্ছে, কোন বিষয়টা ইম্পর্টেন্ট, সব কিছুই কিন্তু জানতে পারবে। তাহলে চলো সিলেবাস ভিডিওটা শুরু করছি। তোমাদের 4 নম্বর পেপারের নাম হচ্ছে সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্নস অফ দ্য মিডিয়েভাল ওয়ার্ল্ড, বা মধ্যযুগীয় বিশ্বের সামাজিক নির্মাণ এবং সাংস্কৃতিক বিন্যাস। এবং পেপারের কোড হচ্ছে CCHI 04 এবং পেপারের কোড হচ্ছে CCHI 04। এবার আসি সূচিপত্র অর্থাৎ সিলেবাস, তোমাদের কি পড়তে হচ্ছে। তোমাদের পেপারটা তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে পেপারটা কয়েকটা পর্যায়ে ভাগ করা আছে এবং পর্যায়ের আন্ডারে কিছু ইউনিট আছে। তোমাদের 4 নম্বর পেপারটা মোট 7টা পর্যায়ে ভাগ করা রয়েছে এবং পর্যায়ের আন্ডারে ইউনিটগুলো যদি আমরা হিসাব করি তাহলে দেখব মোট 22টা ইউনিট তোমাদের পড়তে হচ্ছে। ফার্স্টেই আমরা পর্যায়ে 1 দেখব এবং পর্যায়ে 1-এর আন্ডারে যে সমস্ত ইউনিট আছে সেখানে কি পড়তে হচ্ছে সেগুলো দেখব। ইউনিট 1, প্রাচীন রোমের শাসনতান্ত্রিক ইতিহাস, প্রজাতন্ত্র, প্রিন্সিপেট এবং সাম্রাজ্য। এই ইউনিটে তোমরা প্রাচীন রোমের যে প্রশাসনিক কাঠামো, প্রাচীন রোমের যে সমস্ত শ্রেণী অর্থাৎ প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ান শ্রেণী সম্বন্ধে জানবে এবং এর সঙ্গে দ্বাদশ বিধান অর্থাৎ দ্য কোড অফ দ্য 12 টেবিল সম্বন্ধেও কিন্তু এই ইউনিটে আলোচনা করা হয়েছে। এবার ইউনিট 2 দেখব, রোমের অধীনে ইতালির ঐক্যবদ্ধকরণ। এই ইউনিটে তোমরা ইতালিকে ঐক্যবদ্ধ করতে স্যামনাইটদের সাথে রোমের যে যুদ্ধ অর্থাৎ আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্যামনাইট যুদ্ধ সম্বন্ধে জানব। একই সাথে রোম এবং কার্থেজের মধ্যে যে সংঘাত এবং যার ফলে পিউনিক যুদ্ধ, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পিউনিক যুদ্ধ হয়েছিল সেই সম্বন্ধেও কিন্তু এই ইউনিটে আলোচনা করা হয়েছে। একক 3, রোমের কৃষিজ অর্থনীতি। রোমের কৃষিজ অর্থনীতি বলতেই আমরা বুঝতে পারছি যে আমরা এখানে রোমের কৃষি উন্নয়ন, কৃষিজমির প্রসার, একই সঙ্গে কৃষিজ ফসল এবং রোমের খাদ্য ভর্তুকি নীতি সম্বন্ধেও কিন্তু জানব। ইউনিট 4, রোমের বাণিজ্য এবং নগরায়ন। ইউনিট 4 যখন আমরা পড়ব তখন আমরা রোমের ব্যবসা বাণিজ্য সম্বন্ধে জানব, একই সাথে বৈদেশিক বাণিজ্য এবং রোমের নগরায়ন ব্যবস্থা সম্বন্ধেও কিন্তু এই ইউনিটে আলোচনা করা হয়েছে। এরপর পর্যায় 2, পর্যায় 2-এ মোট দেখো 3টি ইউনিট আছে। আমরা ইউনিট 5-এ পড়ব প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ান দ্বন্দ্ব। এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, তোমরা একটু দেখে নিও। একক 5-এ আছে প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ান দ্বন্দ্ব। এখানে আমরা রোমের যে দুটি গোষ্ঠী, এই যে প্যাট্রিশিয়ান এবং প্লেবিয়ানের কথা বললাম, সেই দুটো গোষ্ঠীর মধ্যে সংঘাতের কারণ সম্বন্ধে এখানে বিস্তৃত আলোচনা করা হয়েছে। একক 6, প্রাচীন রোমে দাস ব্যবস্থা। এই ইউনিটটা তোমরা যদি পড়ো তাহলে তোমরা প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্বন্ধে জানবে, অর্থাৎ দাসেদের জীবন কেমন ছিল, রোমের জনসংখ্যায় দাসেদের সংখ্যা, দাসেদের সামাজিক অবস্থা, দাস সম্পর্কিত বিভিন্ন আইন। অর্থাৎ এই ইউনিটটায় শুধুমাত্র রোমের দাস ব্যবস্থাকে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। একক 7, রোমে নারীর অবস্থা। একইভাবে এই ইউনিটে শুধু রোমের নারীদের অবস্থা, সে সময় নারীদের সামাজিক অবস্থা কীরকম ছিল, একইভাবে রাজনীতি এবং সমাজনীতিতে কিভাবে নারীরা প্রভাব বিস্তার করেছিল, সব কিছুই কিন্তু আলোচনা করা হয়েছে একক 7-এ। এরপর পর্যায় 3, পর্যায় 3-র আন্ডারে মোট দেখো 3টি ইউনিট আছে। ফার্স্ট ইউনিট 8-এই আছে রোমের ধর্মীয় সমন্বয়বাদ। একক 8 যখন আমরা পড়ব তখন প্রাচীন রোমের দেবদেবী, রোমের ধর্ম কিভাবে বিবর্তিত হয়ে খ্রিস্ট ধর্মের উত্থান ঘটেছিল, সেই সময় পুরোহিতদের সংগঠন, সব কিছুই কিন্তু একক 8-এ তোমরা পেয়ে যাবে। একক 9, রোমান সভ্যতার সাহিত্য। যখন তোমরা একক 9 পড়বে তখন তোমরা একইভাবে ল্যাটিন সাহিত্যের বিভিন্ন যুগ সম্বন্ধে পড়বে, কিভাবে রোমান
সভ্যতা এবং সংস্কৃতিকে ল্যাটিন সাহিত্য সমৃদ্ধ করেছিল এবং ল্যাটিন সাহিত্যের কবি, সাহিত্যিক, দার্শনিক সম্বন্ধেও কিন্তু একক 9-এ আলোচনা করা হয়েছে। একক 10 রোমের শিল্প এবং সাহিত্য। এই ইউনিটটা পুরোপুরি প্রাচীন রোমের স্থাপত্য এবং শিল্প সম্বন্ধে আলোচনা করা হয়েছে। সেই সময়ে স্থাপত্য এবং শিল্পের অগ্রগতি, একইভাবে স্থাপত্য এবং শিল্পের যে সমস্ত নিদর্শন সব কিছুই কিন্তু একক 10-এ তোমরা পেয়ে যাবে। পর্যায় 4, পর্যায় 4-এ আছে মোট 4টি ইউনিট। এই 4টি ইউনিটে কী কী আলোচনা করা হয়েছে সেটা দেখব। একক 11 তৃতীয় শতাব্দীর সংকট। এখানে প্রাচীন রোমে তৃতীয় শতাব্দীর সংকট তৈরি কিভাবে হয়েছিল, এর ফলে সামরিক, সামাজিক এবং আর্থিকভাবে যে অস্থিরতা রোমের সৃষ্টি হয়েছিল সেই সম্বন্ধে কিন্তু বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে। একক 12 কনস্টান্টাইনের সংস্কার। যখন আমরা 12 ইউনিটটা পড়ব তখন আমরা রোমের ইতিহাসে যে দুজন শ্রেষ্ঠ সম্রাটের কথা আছে, অর্থাৎ ডায়োক্লেশিয়ান এবং কনস্টান্টাইন, এদের সম্বন্ধে জানতে পারবো। প্লাস ডায়োক্লেশিয়ানের সংস্কার এবং কনস্টান্টাইনের সংস্কার সম্বন্ধেও বিস্তৃত আলোচনা করা হয়েছে। ইউনিট 13-এ পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের ধারাকে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। একইভাবে পতনে স্টিলিকোর ভূমিকা আলোচনা করা হয়েছে এবং পতনের দিকে কোন কোন বিষয় ত্বরান্বিত করেছিল, অর্থাৎ রোম সাম্রাজ্যের পতনকে কিভাবে স্টিলিকো প্রভাবিত করেছিল সেই সমস্ত বিষয় কিন্তু পশ্চিম রোমান সাম্রাজ্যের অবক্ষয় এই একক 13 ইউনিটে আলোচনা করা হয়েছে। একক 14 পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের বিভিন্ন ঐতিহাসিক বিতর্ক নিয়ে পড়ব। একইভাবে রোমান সাম্রাজ্যের পতনের পেছনে বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুটি কারণই আমরা এই ইউনিটে পড়ব। পর্যায় 5, পর্যায় 5-এর আন্ডারে মোট 3টি ইউনিট আছে। একক 15 দশম শতকের সংকট এবং সামন্ততন্ত্রের পত্তন। আমরা যখন একক 15 পড়ব তখন আমরা মধ্যযুগের ইউরোপে দশম শতাব্দীর সংকট কিভাবে সামন্ততন্ত্রের সূচনায় সাহায্য করেছিল সেটা তো জানবো। একইভাবে সামন্ততন্ত্রের উদ্ভব নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যে বিতর্ক, সেই সমস্ত বিষয়ে কিন্তু এই একক 15-তে আলোচনা করা হয়েছে। একক 16 উৎপাদন ব্যবস্থা, নগরের পত্তন এবং ব্যবসা বাণিজ্য। একক 16 এই ইউনিটে মধ্যযুগের ইউরোপে নগর কিভাবে গড়ে উঠেছিল সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। একই সাথে মধ্যযুগের ইউরোপের অর্থনৈতিক উন্নতিতে কৃষি এবং শিল্পের অবদান, মধ্যযুগের ইউরোপের ব্যবসা বাণিজ্যের উত্থান, চতুর্দশ শতকে ইউরোপের প্রযুক্তিবিদ্যার অগ্রগতি সব কিছুই কিন্তু একক 16-তে আলোচনা করা হয়েছে। একক 17 সামন্ততন্ত্রের সংকট। একক 17 যখন আমরা পড়ব তখন চতুর্দশ শতাব্দীর শেষের দিকে সামন্ততন্ত্রের অবক্ষয়ের বা পতনের কারণগুলো আমরা পাব। একইভাবে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণ কিভাবে ঘটেছিল সেই সম্বন্ধে ঐতিহাসিকদের মধ্যে যে বিতর্ক, সেই সমস্ত বিষয় কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। পর্যায় 6 এখানে মোট 2টি ইউনিট আছে। একক 18 খ্রিস্টধর্ম, গির্জা এবং পোপতন্ত্র। একক 18 যখন তোমরা পড়বে তখন তোমরা মধ্যযুগীয় ইউরোপের রোমান চার্চ এবং পোপতন্ত্রের উত্থান সম্বন্ধে জানতে পারবে। একইভাবে পোপতন্ত্রের বিকাশে কিভাবে প্রথম গ্রেগরি সাহায্য করেছিল বা গ্রেগরির অবদান সম্বন্ধে জানতে পারবে। একইভাবে পোপতন্ত্র এবং রাজতন্ত্রের মধ্যে যে ইনভেস্টিচার দ্বন্দ্ব সেই সম্বন্ধেও কিন্তু একক 18-এ আলোচনা করা হয়েছে। একক 19 মঠ জীবনবাদ। একক 19 যখন তোমরা পড়বে তখন তোমরা মধ্যযুগে, এখানে আমরা শুধুমাত্র মধ্যযুগের ইউরোপ সম্বন্ধেই পড়ছি, এবং একক 19 যখন পড়বে তখন তোমরা মধ্যযুগের ইউরোপের সেন্ট বেনেডিক্ট বিধি, মঠ জীবনবাদ, টুনের সংস্কার সব কিছুই কিন্তু পড়বে। লাস্ট পর্যায় 7। পর্যায় 7টা অনেকটাই বড়। দেখো এখানে ইউনিটগুলোকেও আবার কয়েকটা ছোট ছোট ইউনিটে ভাগ করা হয়েছে। আমরা ফার্স্ট একক 20 এই ইউনিটে কি আছে দেখব। উপজাতীয় পটভূমি, উম্মাহ, খিলাফত রাষ্ট্র এবং সুলতানদের উত্থান। এই ইউনিটটাকে দেখো আবার ছোট ছোট
3 ইউনিটে ভাগ করা হয়েছে, উম্মাহ, খিলাফত রাষ্ট্র এবং সুলতানদের উত্থান। তোমাদের একেবারে আমি বলে দিচ্ছি যে ইউনিট 20-তে কী কী পড়তে হচ্ছে। ইউনিট 20-তে তোমরা আরবের বিভিন্ন উপজাতি সম্বন্ধে পড়বে। একইভাবে উপজাতি যখন পড়বে তখন বেদুইনদের জীবন ধারণ পদ্ধতি সম্বন্ধেও জানতে পারবে। উম্মাহ যখন পড়বে উম্মাহ সম্প্রদায় সম্পর্কে জানতে পারবে। হজরত মোহাম্মদের মৃত্যুর পর কীভাবে খিলাফত রাষ্ট্রের সূচনা হয়েছিল, উম্মাইয়া এবং আব্বাসিদ খিলাফতের হাত ধরে কীভাবে মুসলিম রাষ্ট্রের অগ্রগতি ঘটেছিল সেই সম্বন্ধে তো আলোচনা করা হয়েছে। আর তোমরা যখন সুলতানদের উত্থান এই ইউনিটটা পড়বে তখন তোমরা সুলতানি যুগের বিভিন্ন পর্যায় সম্বন্ধে জানতে পারবে এবং সুলতানদের বিভিন্ন বংশ অর্থাৎ বুহাইদ বংশ, সামানিদ বংশ, গজনবী বংশ, সেলজুক বংশ, মামলুক, এই সমস্ত বংশের রাজা, তাদের শাসন ব্যবস্থা সব কিছুই কিন্তু আলোচনা করা হয়েছে। একক 21, ধর্মীয় বিকাশ, শরীয়ত, মেহনা এবং সুফিবাদ। দেখো এখানেও একক 21কে 2টি ভাগে ভাগ করা হয়েছে, এক মেহনা আর সুফিবাদ। একক 21 যখন তোমরা পড়বে তখন শরীয়ত সম্বন্ধে তো পড়বে, শরীয়তের প্রয়োজনীয়তা, উৎস। মেহনা যখন পড়বে তখন মেহনা কারণ, তার প্রবর্তন সব কিছু পড়বে। এবং সুফিবাদ যখন তোমরা পড়বে তখন সুফিবাদের উৎপত্তি কীভাবে হয়েছিল, সুফিবাদের লক্ষ্য, সুফি স্তর, সুফিবাদের মূলনীতি, কীভাবে সুফিবাদের পতন ঘটেছিল সব কিছুই কিন্তু একক 21-এ আলোচনা করা হয়েছে। লাস্ট ইউনিট একক 22, নগরায়ন এবং বাণিজ্য। এই ইউনিটে মুসলিম ভূখণ্ডে কীভাবে নগরায়ন ঘটেছিল সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবং নগরায়নের ক্ষেত্রে যে সমস্ত নগরগুলির সৃষ্টি হয়েছিল অর্থাৎ তায়েফ, কুফা, বসরা, দামাস্কাস, বাগদাদ, এই সমস্ত নগরীর বিস্তৃত আলোচনা করা হয়েছে। এবং এর সাথে বাণিজ্য যখন তোমরা পড়বে তখন বাণিজ্য বলতে আমরা আব্বাসিদ আমলে বাণিজ্য কীভাবে প্রসার ঘটেছিল সেই সম্বন্ধে পড়বে, একইভাবে উমাইয়া আমলের বাণিজ্য সম্বন্ধেও পড়ব। আশা করছি আজকে যে তোমাদের CC/04 পেপারের সিলেবাসটা তোমাদের সাথে আলোচনা করলাম, সেই সিলেবাসটা অনেকটাই হিউজ হলেও আজকের ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের সিলেবাসটা অনেকটাই বুঝতে পেরেছো, অর্থাৎ তোমাদের কী পড়তে হচ্ছে, কী পেপারে আছে সেটা বুঝতে পেরেছো। আর তোমরা যদি স্টাডি মেটেরিয়ালের হেল্প নিয়ে পড়তে চাও, যেটা তোমরা কলেজ থেকে পেয়েছো, তাহলে পড়াশোনাটা তাড়াতাড়ি শুরু করে দাও। আর যদি কেউ নোটস নিয়ে পড়তে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের নোটস প্রতিটা পর্যায়ে ধরে পর্যায়ের আন্ডারে যে সমস্ত ইউনিট আছে সেই সমস্ত ইউনিটের কথা মাথায় রেখে কী কী প্রশ্ন আসতে পারে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এটা তোমাদের অনেক বেশি সাহায্য করবে, তার উপর বেস করেই কিন্তু নোটসটা তৈরি করা হয়। তোমরা যদি কেউ নোটস নিতে ইচ্ছুক হও তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখছো সেই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।